সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত খাবার, নিয়মিত পরিশ্রম এবং সঠিক জীবনধারার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এর প্রতিষ্ঠাতা পরিচালক, প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় জন্মগত ত্রুটি, সার্জারি ও চিকিৎসা। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ রেদওয়ান আপনাকে এবং ডিবিসি কর্তৃপক্ষকে জি, আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। একটু জন্মগত ত্রুটি নিয়ে আলোচনা করব আমরা। একটু শুরুতেই জানতে চাই যে কি কি ত্রুটি নিয়ে একজন মানুষ জন্ম নিতে পারেন? দেখেন, বাচ্চারা অনেক কিছু ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, সেটা মাথা থেকে পা পর্যন্ত। তবে আমাদের প্লাস্টিক সার্জারি কনসার্ন পার্টিকুলারলি মুখের ত্রুটিগুলো নিয়ে সবচেয়ে, যেটা আমাদের দেশে সবচেয়ে কমন, সেটা হলো ঠোঁট কাটা, তালু কাটা। আপনি জেনে অবাক হবেন যে আমাদের দেশে প্রায় 3 লক্ষর অধিক বাচ্চা এখন জন্মগ্রহণ করেছে যাদের এই ঠোঁট কাটা, তালু কাটার সমস্যা নিয়ে তারা জন্মগ্রহণ করেছে। এবং তাদেরকে স্বাভাবিকভাবে দুটো চিকিৎসা, মানে দুটো সার্জারি করলে তারা আমার আর আপনার মতো স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে বিচরণ করতে পারে বা দেশে থাকতে পারে। হ্যাঁ, এটা অবশ্য অনেকেই, আমিও ছোটবেলা থেকে দেখেছি যে অনেকের এই যে আপনি যেটা বলেন ঠোঁট কাটা এবং তালু কাটা, এছাড়াও শরীরে আর কি কি নিয়ে এই ছাড়াও আপনার আরও ত্রুটি অনেক থাকতে পারে? ধরনের হ্যাঁ। ত্রুটি থাকতে পারে, যেটা আপনার চোখের ত্রুটি থাকতে পারে, নাকের ত্রুটি থাকতে পারে, কানের ত্রুটি থাকতে পারে, যেমন কান অ্যাবসেন্ট থাকতে পারে, হ্যাঁ, 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 অনেকেরই যেটাকে আমরা দেখা মাইক্রোশিয়া বলি, যায়। এরকম আর কি। হাতের ত্রুটি থাকতে পারে, যেমন হাতের 2টা আঙ্গুল জোড়া লাগা থাকতে পারে, অনেকের দেখা যায় যে 1টা আঙ্গুল বেশি, অনেকের দেখা যায় 4-5টা আঙ্গুলে বেশি, এরকম থাকতে পারে। পায়ের মধ্যে দেখা যেতে পারে পায়ের আঙ্গুলও জোড়া লাগা থাকতে পারে। এই ধরনের ত্রুটি বিভিন্ন, এগুলো আমাদের প্লাস্টিক সার্জারি বিষয়ক। এছাড়া প্লাস্টিক সার্জারির বাইরেও আপনার জন্মগত অনেক ত্রুটি আছে, যেমন আপনারা জেনে থাকবেন যে হার্টের ত্রুটি, হার্টে ছিদ্র থাকে জন্মগতভাবে। হ্যাঁ, এরকম আমরা বাহ্যিক বিষয়গুলো নিয়ে তাহলে আজকে একটু কথা বলি, একটু ডিটেইলে কথা বলতে চাই। তার আগে আমি একটু জেনে নিতে চাই এতটুকু যে এসব তো মানে সার্জারি কিংবা অপারেশন করে ভালো করা সম্ভব। ইয়েস, এটা 100% একদম স্বাভাবিক মানুষের মতো পর্যায়ে নিয়ে আসা সম্ভব। আচ্ছা, কারণগুলো একটু আমি তাহলে জানতে চাই, আসলে কি কারণে এটা হয়? দেখেন, এটার বিবিধ কারণ আছে। আমরা এটা বলি বিভিন্ন ফ্যাক্টর, কিছু আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কিছু আছে জেনেটিক ফ্যাক্টর, কিছু আছে আপনার ফুড ফ্যাক্টর, কিছু আছে মেডিসিন ফ্যাক্টরস আছে, এরকম আছে। তো আমাদের দেশে যেটা আমাদের কাছে বেশিরভাগই মনে হয় যে আপনার জন্মগত মানুষের একটা জেনেটিক ফ্যাক্টর মিনস হলো আমরা জন্মগত টেন্ডেন্সি থাকে কোনো কোনো ফ্যামিলিতে এই ধরনের জিনিস হওয়ার জন্য, যেটা জেনেটিক ডিফেক্ট হিসেবে। আরেকটা আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যে যেমন আপনার একটা মা যখন প্রেগনেন্ট হয়, মানে আপনার গর্ভবতী হয়, তখন তাকে কিছু খাদ্য অভ্যাস রেস্ট্রিকশন করতে হয়, কিছু মেডিসিন রেস্ট্রিকশন করতে হয়, মেডিসিন খাওয়া বন্ধ দিতে হয়, তাকে যাতে এক্সরে না করানো হয়। এই ধরনের কিছু সিচুয়েশনস আছে। ইভেন যেমন আমাদের দেশে আমরা ছোটোকাল থেকে দেখে আসছি যে মারা যখনই গর্ভবতী হয় তখন তাদেরকে ভিটামিন, আয়রনস, ভিটামিন ডি এই ধরনের ওষুধও দেওয়া হয়। এখন দেখা গেছে যে এই ধরনের ওষুধও এই ধরনের ত্রুটির কারণ হতে পারে। এটা কি আগে থেকে বোঝার কোনো উপায় আছে? মানে এইটা এই জন্য হচ্ছে যে যখনই একটা মা গর্ভবতী হবে তখনই তাকে এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। মানে সে যাতে নিজে না জেনে বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যাতে ওষুধ না খায়, সে যাতে কোনো ধরনের এক্সরে না করে, তার খাদ্য অভ্যাস যাতে পরিমিত থাকে। কারণ অনেক সময় দেখা গেছে যে আপনার যখন মার যদি খুব রক্তশূন্যতা থাকে, সেখান থেকেও কিন্তু আপনার এই ধরনের প্রবণতা, জন্মগত ত্রুটি হতে পারে। আচ্ছা, খাদ্যাভ্যাসটাও এর সঙ্গে জড়িত তাহলে? আচ্ছা, আমি একটু চিকিৎসার বিষয়ে আসতে চাই। তার আগে আমি একটু মানে আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই যে কোনো বাচ্চা হঠাৎ জন্ম নিল, দেখা গেল তার ঠোঁট কাটা কিংবা তালু কাটা, পরিবারের উপর একটা প্রভাব পড়ে, সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? এটা দেখেন, এইটা আমার প্রায় 40 বছর আমি এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে চিকিৎসা করছি বা চিকিৎসার সাথে জড়িত এবং সরাসরি। তো একটা মা যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন দেখে যে তার ঠোঁট কাটা বা তালু কাটা বা দুটাই আছে, তখন প্রচণ্ড একটা মানসিক আঘাতপ্রাপ্ত হয়। শুধু মা না, তার সাথে বাবা বা ফ্যামিলির অন্য যারা আছে সবাই খুব আঘাতপ্রাপ্ত হয়। তো তাদের এই মানসিক আঘাতপ্রাপ্ততার থেকে মানে আমাদের বের করে আনতে হবে, এবং সেই জন্য রিঅ্যাসুরেন্সটা হলো ফার্স্ট চিকিৎসা।
যে আপনার বাচ্চা যে সমস্যা আছে এরকম সমস্যা নিয়ে আরও কঠিন সমস্যা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিলে আপনার বাচ্চাটা স্বাভাবিক হয়ে যাবে। এটা হলো এই রিঅ্যাসুরেন্সটা ইম্পর্টেন্ট। সেকেন্ডটা হলো যে তার ফিডিং। একটা যে বাচ্চাটা ঠোঁটটা আপনার স্বাভাবিক আছে তার জন্য যেভাবে সে মায়ের দুধ খেতে পারবে বা অন্য খাবার খেতে পারবে, কিন্তু যে বাচ্চাটা ঠোঁট কাটা থাকে তাকে একটা স্পেশাল পদ্ধতিতে খাওয়াতে হবে, তাকে চামচ দিয়ে খাওয়াতে হবে, তাকে কোলে মাথাটা উঁচু রেখে তাকে খাবার দিতে হবে। সুতরাং এই খাদ্য অভ্যাসটা সম্বন্ধে আমরা তাদেরকে এডুকেট করার চেষ্টা করি, ট্রেনিং দেওয়ার চেষ্টা করি, প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। এটা 2। 3 নম্বর যেটা হলো একটা রোড ম্যাপ থাকে যে আমরা কখন এটা চিকিৎসা করব। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা এই কারণে ইম্পর্ট্যান্ট যে যদি আমরা ঠিক টাইম মতো অপারেশন না করি তাহলে বাচ্চার কথা কিন্তু স্বাভাবিক নাও হইতে পারে। ঠিক, আমি এই প্রশ্নটি করতাম। হ্যাঁ, জি বলুন। এটা নাও হইতে পারে। সেই জন্য যেমন একটা ঠোঁট কাটা বা তালু কাটা বাচ্চার জন্য ঠোঁটের চিকিৎসাটা আমরা 3 থেকে 4 মাস বয়সে করি। 3 থেকে 4 মাস। 4 মাস বয়স। এটা খুবই ইম্পর্টেন্ট জানার। হ্যাঁ, আর তালুটা 10 থেকে 14 মাস বয়সের মধ্যে করি। আচ্ছা, কোন ফ্যামিলি যদি এমন হয় যে হচ্ছে আরো দীর্ঘ সময় নিয়ে নিল, সেই ক্ষেত্রে কি হয়? না, সেই ক্ষেত্রে যেটা হয় এটার কারণ হলো কি, কোনো 10 থেকে 14 মাসটা কেন? কারণ একটা বাচ্চা কথা শিখে 10 থেকে 14 মাস বয়সে। প্রথম সে মা বলা শিখে, বাবা বলা শিখে। সুতরাং এই কথা বলার জন্য যে ফিজিক্যাল অ্যাপারেটাস, ঠোঁট একটা ফিজিক্যাল অ্যাপারেটাস, তালু একটা ফিজিক্যাল অ্যাপারেটাস। আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি এই বিষয়গুলো আরো শুনতে চাই। একজন টেলিফোনে দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি কুষ্টিয়া থেকে বলছি, আমার নাম আখি। আমার হচ্ছে বাচ্চার বয়স 2 মাস। বাচ্চাটা যখন হয় তখন বাম কানটা ছোট হয়, মানে একদম জরা। হ্যাঁ, আর কানের ফুটোটা ছিল। পরে আমরা সেদিন ডাক্তার দেখানো হয়েছিল, পরে ডাক্তার ইকো করতে দিছিল। ইকো করার পরে ডাক্তার বলেছিল 1.92 একটা ফুটো আছে। আর যে কানটা, এই কানটা হচ্ছে একদমই জড়ানো। হ্যাঁ, আর কানের ফুটোটা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা অপারেশন করা যাবে কিনা, আর কত বছরে করা যাবে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি কানের যে কোনো জন্মগত ত্রুটি আমরা সাধারণত 6 থেকে 9 বছর বয়সের মধ্যে করি। এর উদ্দেশ্য হলো তার যতটুকু কান আছে ততটুকু যাতে অ্যাডাল্ট সাইজটা নিতে পারে। এটা 6 থেকে 9 বছরের মধ্যে অ্যাডাল্ট সাইজ হয়ে যায়, তারপরে আমরা এই ত্রুটিটা কারেকশন করি। আচ্ছা, এখন তাহলে ওনার করণীয়টা কি? ওনার এখন করণীয় হলো যে মানে ওনার যে কোনো ইএনটি স্পেশালিস্টের সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা। সাধারণত যাদের কানের সমস্যা থাকে তাদের অ্যাসোসিয়েটেড আরও সমস্যা থাকতে পারে, সেগুলো আছে কিনা এবং সে শুনতে পায় কিনা ঠিকমতো, হেয়ারিং অ্যানালাইসিস এগুলো করে উনি অপেক্ষা করবে 6 থেকে 9 বছর বয়স পর্যন্ত, তারপরে প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করবে। আপনার কি কোনো প্রশ্ন রয়েছে ওনার কাছে জানার? আচ্ছা, তাহলে আপনি বললেন যে 6 থেকে 9 বছর বয়সের মধ্যে। আচ্ছা, জি, নিশ্চয়ই আপনি দর্শক আমাদের সঙ্গে থাকলে নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, উপকৃত হবেন আশা করি। আপনি যে বিষয়টি বলছিলেন যে হচ্ছে বয়সটা একটা ফ্যাক্ট, কোন সময় কোন অপারেশনটা করবে। আমাদের ফোনটাও আসলে সেই রিলেটেড একটা ফোন চলে এসেছে। অ্যাকচুয়ালি আমরা যেটা এর আগে বললাম, কেন আমরা এই বয়সটা নির্ধারণ করি, কারণ আমরা চাই যে বাচ্চাটা কথা বলার আগে তার ঠোঁট এবং তালু যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তাহলে সে যে কথাটা বলবে সেই কথাতে তার কোনো অসুবিধা হবে না। যদি সে একবার কথা বলা শুরু করে তখন তার, আমরা এটাকে বলি নেজাল ভয়েস, নাকে নাকে কথা আসবে। যদি তার ঠোঁটটা ঠিক না থাকে, তার তালু যদি ঠিক না থাকে, তারপরে যদি আমরা অপারেশন করি কিন্তু তার এই নেজাল ভয়েসটা অনেক সময় পারসিস্ট করে। হ্যাঁ, সেই জন্য তার আবার স্পিচ ট্রেনিং, মানে কথা বলার প্রশিক্ষণ দরকার হয়। তো এই স্পিচ ট্রেনিংয়ের জন্য যাতে আমাদের সময় না দিতে হয় বেশি, সেই জন্য আমরা এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। এখন কেউ যদি একবারেই ধরেন জানতো না জিনিসটা, সে এখন 14 মাসের পরিবর্তে 18 মাসে আসে, তবুও আমি বলবো যে এই সার্জারিটা যাতে করে ফেলা হয়, কারণ এই সার্জারিটা করে ফেললে তার কথা অনেক ইমপ্রুভ করবে। হয়তো তার স্পিচ ট্রেনিং লাগবে, হ্যাঁ, কিন্তু তার কথা বলাটা ডিস্টর্টেড, যেটা একদমই কথা বলাটা ঠিক মতো হচ্ছে না, সেটা থাকবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু আসতে চাই যে আপনি জেনেটিক কারণ, পরিবেশগত কারণ, আমি যদি বলি যে মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা নিম্নবিত্ত ফ্যামিলিতে এই জন্মগত ত্রুটিটা বেশি দেখা যায়, তো এটা কেন? এইটার অ্যাকচুয়ালি অনেক ধরনের স্টাডি আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্টাডিতে একটা জেনেটিক ফ্যাক্টর আছে, এটা কাজ করে। আরেকটা হলো নিউট্রিশনাল ফ্যাক্টর। আচ্ছা, মা যখন গর্ভবতী হয় তখন তার এডিশনাল রিকোয়ারমেন্টস লাগে। বাচ্চাটা
ঠিক যেমন একটা প্যারাসাইট যখন শরীরের মধ্যে থাকে সে কিন্তু তার খাবারটা সে সবসময় নিয়ে নেয়, সে যদিও মানুষের অপকার করে। তো বাচ্চা যখন মার পেটে আসে তখন তার যে রিকোয়ারমেন্ট সেটা যদি ফুলফিল না হয় তাহলে এই ধরেন ত্রুটি থাকতেই পারে, ডেভেলপ করতে পারে। এটা একটা বিষয়। আরেকটা জিনিস আপনাকে বলি যে এটা আপনি তাহলে আরও পরিষ্কার হবে যে আমাদের একটা ঠোঁট বা তালু একটা ইনট্যাক্ট ঠোঁট হিসাবে তৈরি হয় না। মায়ের পেটে যখন থাকে এটা 3টা সোর্স থেকে এসে এইটা আবার জোড়া লাগে। সুতরাং যদি এডুকেশনাল মানে আপনার এডুকেট নিউট্রিশন মানে পর্যাপ্ত পরিমাণ যদি তার নিউট্রিশনাল সাপোর্ট না থাকে, খাবার দাবারের সাপোর্ট না থাকে, তার শরীরে যদি রক্তহীনতা না থাকে তাহলে হবে কি এই জোড়া লাগবে না। জোড়া না লাগলে একটা ক্লেপ তৈরি হবে, একটা টোটকাটা বা তালু কাটা এটা তৈরি হবে। সেই কারণেই দেখা যায় যে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারে সব বেশি হচ্ছে। আচ্ছা, আমার আরো অনেক প্রশ্ন রয়েছে, একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা এসব নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে কি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আজ আমাদের আলোচনার বিষয় জন্মগত ত্রুটি, সার্জারি ও চিকিৎসা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এর প্রতিষ্ঠাতা পরিচালক, প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এবার আমরা একটু চিকিৎসা নিয়ে কথা বলতে চাই। চিকিৎসা খরচ, কোথায় কোথায় চিকিৎসা পেতে পারে কেউ জন্মগত ত্রুটি নিয়ে, মানে জন্ম হলে কারো? আমরা স্বাভাবিকভাবেই যারা ঠোঁটকাটা তালুকাটা বাচ্চা জন্মগ্রহণ করে আমাদের এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আছে, সেখানে একটা কম্প্রিহেনসিভ ক্লেপ কেয়ার সেন্টার আছে আমাদের। কম্প্রিহেনসিভ কেন বললাম যে এই বাচ্চা আমরা দুটা অপারেশন করার পরে তারপরে অনেক সময় বাচ্চাদের দাঁতের অসুবিধা থাকতে পারে, সেই দাঁতগুলো আমরা ওই সেন্টারে ঠিক করে দিই। তাদের যদি কথা বলায় কোনো ত্রুটি দেখা যায় সেই স্পিচ থেরাপি ট্রেনিং দিই আমরা। এই বাচ্চা যারা যে ঠোঁটকাটা তালুকাটা থাকে তাদের কানেরও কিছু সমস্যা থাকতে পারে, হেয়ারিং অ্যানালাইসিস থেকে সব কিছু আমরা ওই সেন্টারে করতে পারি এবং তারপরে তার নর্মাল ডেভেলপমেন্ট হচ্ছে কি না সেটা আমরা ফলো আপ করতে পারি। এরকম একটা কম্প্রিহেনসিভ ক্লেপ কেয়ার সেন্টার, মানে আমরা যাকে বলি সমন্বিত চিকিৎসা ঠোঁটকাটা তালুকাটা বাচ্চাদের জন্য, এইটা আমাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছে। ওটার 9ম তলায় এই ডিপার্টমেন্টটা অবস্থিত। ওখানে একজন সহযোগী অধ্যাপকের দায়িত্বে থাকেন সব সময়। তো এবং সপ্তাহে আপনার 5 দিনে ওখানে এই রোগীদের অপারেশন হয়। আচ্ছা, চিকিৎসা খরচটা সেখানে কিরকম? ওখানে একদমই বিনা পয়সায়, একদমই 1 পয়সা কোনো খরচ হয় না। এছাড়া আরও যেই সরকারি মেডিকেল কলেজগুলোতে আমাদের প্লাস্টিক সার্জারি ইউনিট আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তারপর ঢাকা, বাংলাদেশের অন্যান্য সরওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকার মধ্যে এটা, ঢাকার মধ্যে 3টা, ঢাকার বাইরে আছে আপনার বরিশাল মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, বিভিন্ন বিভাগীয় শহরে, দিনাজপুর মেডিকেল কলেজ সহ 14টা মেডিকেল কলেজ আছে। রাজশাহীতে আছে, আপনার ময়মনসিংহে আছে, কুমিল্লাতে আছে, সিলেটে আছে, চিটাগাংয়ে আছে। সব মেডিকেল কলেজে কি ফ্রি চিকিৎসা করানো? হ্যাঁ, একদমই ফ্রি চিকিৎসা করার কথা এইটা আর কি। এই ছাড়া আপনার ধরেন কিছু এনজিওস আছে, তারাও কিছু কাজ করেন। তারপরে আমি আমার কিছু কয়েকজন বন্ধু নিয়ে আমরা একটা ক্লেপ চ্যারিটি বাংলাদেশ, এটা আমরা প্রতিষ্ঠাতা করেছি এই বছর থেকেই। তো আমরা এখানে আমাদের টার্গেট হলো বছরে আমরা কমপক্ষে 100টা বাচ্চাকে একদম সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেব। মানে আপনারা একটা চ্যারিটি করেছেন, বিনামূল্যে চিকিৎসা আপনারা ট্রিটমেন্ট করাবেন। এটা কোথায়, কিভাবে, মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? এটা আপাতত আমাদের জন্য ইম্পালস হসপিটাল তেজগাঁও এখানে এবং সমরিতা হসপিটাল আমরা এটা দিই। সুতরাং এটা আমাদের সাথে এই 2 জায়গায় যোগাযোগ করতে পারে রোগীরা। আর আমরা ভবিষ্যতে ভাবছি যে সোশ্যাল মিডিয়াতে আমরা এটা জানাবো। এখন আমরা সোশ্যাল মিডিয়াতে যাই নাই, যেহেতু আমাদের রেজিস্ট্রেশনটা এখনও পুরো প্রসেসটা কমপ্লিট হয় নাই আর কি। আচ্ছা, তার মানে সমরিতা হসপিটাল এবং ইম্পালস হসপিটাল এই 2 জায়গায় আপনাদের কার্যক্রম আপনারা করছেন এবং বিনামূল্যে কেউ যদি এই ধরনের পেশেন্ট থাকে আপনাদের কাছে আসলে ট্রিটমেন্ট পাবেন। তবে এটা আরো আপনাদের সময় লাগবে পরিপূর্ণ রূপে? না, আমরা এখন থেকে এটা পরিপূর্ণ রূপেই করছি। চিকিৎসা আসলে একদম চিকিৎসা পাবে মানুষ। কিছু আমাদের সরকারি নিয়মের মধ্যে যেমন রেজিস্ট্রেশন একটা পদ্ধতি আছে, এটা চলছে। ইট ইজ অনগোয়িং প্রসেস। আমরা আশা করছি যে 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশন করা লাগবে, তাই তো? রেজিস্ট্রেশন করে তারপর ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, এই যে ট্রিটমেন্ট আপনারা যখন একটা শিশুর ট্রিটমেন্ট পুরো চালিয়ে যান, সেই সময় আসলে তার কোনো প্রবলেম হয় কিনা,
বা বাবা মা তাকে টেক কেয়ার করবে কিভাবে? অ্যাকচুয়ালি মানে এটা খুবই সাধারণ একটা ব্যাপার। অন্য 5টা অপারেশনের পরে যেভাবে টেক কেয়ার করে এখানেও তাই। এখানে কোনো স্পেশাল কিছু নাই। আমরা অপারেশনের পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমরা বাচ্চাকে খেতে দেই। বাচ্চার মা স্বাভাবিকভাবে যেভাবে বাচ্চাকে টেক কেয়ার করে, নার্সিং করে, সেভাবেই সে নার্সিং করবে। শুধু খাওয়াবে কীভাবে সেই পদ্ধতিটা আমরা বলে দিই, কী খাওয়াবে সেটা আমরা বলে দিই। অ্যাকচুয়ালি অপারেশন পরেই বাচ্চার মা বাচ্চাকে চামচ দিয়ে খাওয়াবে, লিকুইড খাওয়াবে। যেমন তালু কাটা অপারেশনের পর 1 মাস শুধু লিকুইড খাবার খাওয়ায়, অন্য কোনো খাবার সলিড খাবার দিতে পারবে না। এটা আমরা বলে দিই, আমরা শিখিয়ে দিই। এবং সবচেয়ে ভালো হলো যে এই অপারেশনের 2 দিন পরে বাচ্চা মাকে নিয়ে বাড়ি চলে যেতে পারে। 2 দিনের মধ্যেই মোটামুটি সুস্থ হয়ে যায় একদম। আচ্ছা, এই যে তালু কাটা, মানে আমরা তো এটাকে প্লাস্টিক সার্জারি বলতে পারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি। কনস্ট্রাকটিভ সার্জারি। তাহলে হচ্ছে এই আসলে এটা জোড়া লাগান আপনারা কিভাবে, মানে এইটা একটা টেকনিক্যাল আপনাকে বোঝানো একটু ডিফিকাল্ট হবে। না, জাস্ট মানে আগ্রহ আমরা থেকে অন্য বললাম। আমরা অন্য কোথা থেকে কিছু আনি না। আপনার ঠোঁটের যেইটুকু আছে সেইটুকু আমাদের টেকনিক্যাল, মানে ডায়াগ্রামেটিক পর্যায়ে আমরা অনেকটা জিওমেট্রি বলতে পারেন। আচ্ছা, জিওমেট্রি করে আমরা ঠোঁটটাকে কাছাকাছি নিয়ে আসি। এবং এখানে কিন্তু শুধু ঠোঁটের একটা কম্পোনেন্ট না, উপরে যেমন স্কিন আছে, মাঝখানে মাসুল আছে, তারপরে আপনি একটা মিউকাস মেমব্রেন বলি। আমরা এই 3 লেয়ার এটাকে জোড়া দিই। এবং মাসুলটা জোড়া লাগানো খুবই ইম্পর্টেন্ট। মাসুল যদি জোড়া না লাগে তাহলে কথা ঠিক মতো হবে না, ঠোঁটটা দেখতে সুন্দর হবে না। সুতরাং এগুলো টেকনিক্যাল ডিটেলস, এগুলো বোধহয় আমাদের এই একদম পরিসরে আলাদা স্বাভাবিকভাবে আনার জন্য যা করার আপনারা আমরা সেটাই করে সেটাই থাকেন। করে থাকি। হ্যাঁ। আগুনে পুড়ে গেলে তখনও আপনারা সার্জারি করেন, একইভাবে কি ব্যাপারটা হয়? আগুনে পোড়াটা অ্যাকচুয়ালি এর চেয়ে আরও ডিফিকাল্ট সিচুয়েশন। কারণ আপনি জানেন আমাদের শরীরের 75% হলো সল্ট অ্যান্ড ওয়াটার, লবণ এবং পানি। আমাদের টোটাল বডি ওয়েটের 75%। সুতরাং যখন আগুনে পুড়ে যায়, এই স্কিন কিন্তু এই প্রোটেকশনটা দেয়, সল্ট অ্যান্ড ওয়াটারকে শরীরের মধ্যে ধরে রাখে। কিন্তু যখন পুড়ে যায় তখন এই প্রোটেকশনটা নষ্ট হয়, যার জন্য শরীর থেকে লবণ পানি বেরিয়ে যায়। যার জন্য মেজর বার্ন যখন হয় তখন পেশেন্টকে স্পেশালাইজ সেন্টারে শিফট করতেই হবে, কারণ তখন তার এই লবণ পানিটা রেগুলেট করতে হয়। তারপরে স্কিনের একটা ইম্পর্টেন্ট ফাংশন হলো ইনফেকশন প্রিভেন্ট করা, যাতে শরীরের মধ্যে ইনফেকশন না ঢুকতে পারে। যখন পুড়ে যায় তখন স্কিনটা নষ্ট হয়ে যায়, সুতরাং ইনফেকশন একটা মেজর থ্রেট। আগুনে পুড়ে যাওয়া রোগীদের জন্য এটা আরেকটা মৃত্যুর আরেকটা কারণ। হ্যাঁ, তার মানে এই পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা টেক কেয়ার আলাদা আপনাদের করতে হবে। আচ্ছা, কোনো ব্যক্তি যদি, কোনো শিশু যদি, অনেক পরিবার জানে না যে এটার চিকিৎসা হয়, গ্রামে এরকম আছে অসংখ্য, এবং সেই শিশুটি দুঃখিত বড় হওয়ার পর দেখা যায় যে তার ঠোঁটে এমনই আছে, দেখা গেল 10, 11, 12, 15 বছর পর তার মা বাবা জানতে পারলো যে অপারেশন করা সম্ভব। সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে ওই সময় যদি অপারেশন করতে চায়? অপারেশন করে তার আমরা কনফিগারেশন, যেমন ঠোঁটের চেহারা, এগুলো অনেক ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু কথা বলাটা নিয়ে সমস্যা হতে পারে। কারণ অলরেডি সে একটা ডিস্টর্টেড স্পিচ, মানে আমরা বলি যে তার স্পিচটা অলরেডি ডিস্টর্টেড হয়ে গেছে। হ্যাঁ, নেজাল ভয়েস, মানে নাকে কথা বলতেছে, সে কথাটা পরিষ্কার হচ্ছে না। এটা ব্রেইনে ইমপ্রিন্ট হয়ে যায়, এটা ব্রেইনের কিছু ফাংশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, রিপেয়ার অবশ্যই আমরা করব এবং অবশ্যই করা উচিত। কিন্তু রিপেয়ারের পরে আমরা মাকে বলে দিই যে অন্য একটা বাচ্চা যে ঠিক টাইমে অপারেশন করেছে, তার হয়তো 100% বয়সটা কারেক্টেড থাকতো, এর হয়তো কিছু ডেফিসিট থাকবে। কিন্তু না রিপেয়ার করার চেয়ে রিপেয়ার করা হলো অনেক ভালো। না রিপেয়ার করার চেয়ে রিপেয়ার করা ভালো, অনেক ভালো। তার মানে যেই বয়সী হোক না কেন ট্রিটমেন্টটা নেওয়া জরুরি। তাহলে অন্যান্য বিষয়গুলো তো খুব স্বাভাবিক হয়ে আসবে, তাই তো? আচ্ছা, খুব রিলেভেন্ট কিনা আমি এটা জানি না, একজন ফোন করেছিলেন, জানতে চেয়েছেন যে কেউ পুড়ে গেলে অনেক সময় শ্বাসনালী পুড়ে যায়, সেই ক্ষেত্রে একটু জানতে চেয়েছেন যে শ্বাসনালী পোড়াটা আসলে এটার ট্রিটমেন্টটা আসলে কিভাবে হবে? আপনার শ্বাসনালীটা সাধারণত পুড়ে যায় মেজর বার্নে, ধোঁয়া দিয়েই তো আসলে। হ্যাঁ, এটা শ্বাসনালী পুড়ে যাওয়ার 2টা এসপেক্ট আছে। একটা হচ্ছে যে আপনার হট ফিউমস, আমরা যখন একটা মানুষ যখন আগুনে পুড়ে যায় তখন তো সে শ্বাস বন্ধ করে থাকে না, তার শ্বাসের সাথে সাথে কিন্তু এই হট ফিউমস, গরম ভাবটাও ভিতরে চলে যায় এবং সেটা রেসপিরেটরি ট্র্যাক্টকে আপনার বার্ন করে আর কি। এইটা আপনার সাধারণত আপনার 3 থেকে 5 দিনের মধ্যে আপনার এটা রিজেনারেট করে যায়। কিন্তু এই 3 থেকে 5 দিন তার জন্য খুব ডিফিকাল্ট হলো যে অ্যারো এটা ন্যারো হয়ে যায়। এই ন্যারো অ্যারোয়ের জন্য সে যতটুকু শ্বাস নেওয়া দরকার ততটুকু নিতে পারে না। সেই জন্য অনেক ক্ষেত্রে তার পজিটিভ ভেন্টিলেশন, যেটা হচ্ছে আমরা লাইফ সাপোর্ট বলি, লাইফ সাপোর্টের দরকার হয়। এইটা একটা, এবং এটা আপনারা মনে হয় দেখেন যে কত শতাংশ পুড়ে গিয়েছে। এটা আচ্ছা, যখন এইসব প্রসঙ্গ আসতেছে দাঁতের ব্যাপারেও আসি, অনেকের দাঁতের উপর দাঁত নিয়ে অনেক, মানে এটা তো আসলে জন্ম নেয় না, পরবর্তীতে হয়। এটা কি আপনাদের
অ্যাকচুয়ালি এইটা সাধারণত ডেন্টিস্টরা ডিল করে, আচ্ছা, এটা আমাদের ইয়েতে পড়ে না। এটা পড়ে না। হ্যাঁ, কিন্তু আমরা যদি ঠোঁট কাটা তালু কাটা বাচ্চাদের যদি এই ধরনের প্রবলেম হয়, তো আমাদের উইভাবে পেডিয়াট্রিক ডেন্টিস্ট আছে বাচ্চাদের জন্য। আচ্ছা হ্যাঁ, তখন আমরা ওনাদের হেল্প নেই, ওনারা এটা ঠিক করে দিতে পারে। আচ্ছা, তখন ওনারা ঠিক করে দিতে পারে। সার্বিকভাবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা সাবধানতা কিংবা প্রতিকার নিয়ে? আমি বলবো যে ঠোঁট কাটা তালুক কাটা কোনো অভিশাপ না, কারণ অনেক ফ্যামিলি মনে করে এটা অভিশাপ, সুতরাং এটাকে ঠিক করা যাবে না। সুতরাং এটা যে কোনো বাচ্চার যে কোনো সময় যে কোনো জেনারেশনে যে কোনো রেইস যে কোনো জায়গায় হইতে পারে। আমি বলবো যাদেরই বাচ্চা বা আপনারা যখন দর্শকরা যখন যেখানেই দেখবেন যে এরকম বাচ্চা আছে, সাথে সাথে আমাদের যে 14টা মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি ইউনিট আছে, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আছে, ওই সেন্টারগুলোতে যোগাযোগ করে এই চিকিৎসাটা যাতে সময় মতো নেওয়া যায় এই চেষ্টা করবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, ডিবিসি কর্তৃপক্ষ ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টর এই ছিল আমাদের আজকের মতো। সঙ্গেই থাকুন।